আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এইচএসসি বায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের হাসান স্যার বইয়ে যদি জটিল কোনো টপিক থেকে থাকে সেই টপিকগুলোর মধ্যে একটা টপিক কিন্তু আমাদের এই যে রেপ্লিকেশন বা প্রতিলিপন। ঠিক আছে, আমরা তোমাদেরকে পার্টের তিনটা টপিক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যার প্রথম টপিকে আজকে আমরা প্রতিলিপন নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই তিনটা টপিকই কিন্তু তোমরা বই খুললেই দেখতে পারবা অনেক জটিল একটা টপিক। ঠিক আছে, এখন তোমাদেরকে এটা সহজ করে দেওয়ার দায়িত্ব আমার উপরে আছে। ইনশাল্লাহ তোমরা আমার উপরে ভরসা রাখো, অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, চলো বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে আসি। দেখো, আমরা আজকে শিখবো যে রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপন। ঠিক আছে, এখানে কি হয় আসলে দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। তাহলে আমরা শর্টকাটে কিন্তু বুঝে ফেললাম আমরা আজকে কি করব, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করব। ঠিক আছে, এখন দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রসেসিং, এটা মূলত তিনটা পদ্ধতি আছে। কয়টা? তিনটা। দেখো আমরা একটু ভিতরে যাওয়ার আলোচনা করার চেষ্টা করি। দেখো তিনটা পদ্ধতির ক্ষেত্রে আমরা কি কি জানি। দেখো, একটা হচ্ছে সংরক্ষণশীল, একটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, আরেকটা হচ্ছে বিস্মরণশীল। ঠিক আছে, দেখো আরেকটা হচ্ছে কি বিস্মরণশীল। এখন যখন ডিএনএ প্রতিলিপন এটা আলোচনা করার যে মূল আলোচনায় চলে আসলো, তখন দেখো একটা হচ্ছে সংরক্ষণশীল আসলো, অর্ধ সংরক্ষণশীল আসলো এবং কি বিস্মরণ আসলো। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে আজকে আমরা যে ডিএনএ থেকে ডিএনএ প্রতিলিপন শিখবো, এটা হচ্ছে মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্ধ সংরক্ষণশীল বলতে আমরা কি বুঝি আসলে? দেখো আমরা বুঝি কি, দেখো একটা থাকবে হচ্ছে নতুন আর একটা থাকবে হচ্ছে আমাদের পুরাতন। তাহলে একটা নতুন আর একটা কি পুরাতনের মধ্যে যে বন্ধন তৈরি হবে সেটাই মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। প্লাস যদি সংরক্ষণশীল হতো তাহলে দেখতে যে দুইটাই হয় নতুন এবং দুইটাই কি হতো পুরাতন। তাহলে আমি তোমাদেরকে স্পেসিফিক ভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, সংরক্ষণশীল পদ্ধতিতে দুইটাই নতুন অথবা দুইটাই পুরাতন তৈরি হয়, এবং অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হাফ কি থাকে নতুন এবং হাফ থাকে কি পুরাতন। তাহলে তুমি একটু খেয়াল করো যে নতুন পুরাতনের সংমিশ্রণে যেহেতু এটা তৈরি হতেছে, তাই এটাকে আমরা বলি কি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এখন আমরা শিখবো যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কিভাবে ডিএনএ থেকে ডিএনএ প্রতিলিপন হয়। ঠিক আছে, তাহলে দেখো, যে কোনো জিনিস করার আগে আমাদের কয়েকটা জিনিসের দরকার হয়। যেমন তুমি একটা ঘর বানাবা, তোমার কি দরকার হবে? ইটের দরকার হবে, বালির দরকার হবে, এগুলো তো দরকার, তাই না? তাহলে এখানে তোমাদের মূল যে বিষয়বস্তু যেটা দরকার, সেই হিসাবে আমি তোমাদেরকে বলতে পারি যে এখানেও রেপ্লিকেশন প্রসেসিং এর জন্য তোমার কিছু কাঁচামালের দরকার হবে। ঠিক আছে, তাহলে দেখো কাঁচামাল আমাদের কি কি দরকার, দেখো আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের কি দরকার? ফার্স্টে কাঁচামাল। কিসের? আমরা কিন্তু চলে গেলাম রেপ্লিকেশনের প্রসেসিং এ চলছে। ঠিক আছে, দেখো কাঁচামাল আমাদের কি কি দরকার। প্রথমে তুমি তো কাউকে একটা কারোর খাতা থেকে তুমি কপি করছো, তাহলে একটা মূল কপি তো তোমার দরকার হবে। ঠিক আছে, এটাকে আমরা বলি সাস বা টেমপ্লেট। তাহলে এটাকে আমরা কি বললাম? কিসের দরকার হবে? সাসের দরকার হবে। তাহলে গেল প্রথম একটা গেল সাস। তারপরে দেখো আমাদের কিসের দরকার হতে পারে? দেখো নিউক্লিওটাইডের দরকার হতে পারে। দেখো নতুন করে একটা নিউক্লিওটাইড যেহেতু সংযুক্ত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। তাহলে 2 নম্বরে আমাদের কি দরকার? নিউক্লিওটাইড। দেখো এই নিউক্লিওটাইডের মধ্যে অনেক কিছু আছে, তুমি এর ভিতরে কি নিয়ে আসতে পারো? দেখো ডি এটিপি, জি এটিপি, এগুলো দেখো জি এবং সাথে কি জি এটিপি, তুমি এগুলো কিন্তু ওর সাথে কি করতে পারো? নিতে পারো। এগুলোর কাজ কি? দেখো এগুলোর সাথে কিন্তু এটিপি জিটিপি আছে, এগুলো মূলত এখান থেকে কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে, যেটা আমাদের কিন্তু দরকার। তাহলে আমরা পরবর্তী স্টেপে কি বলতে পারি? আমাদের এটিপির দরকার হবে। কিসের দরকার হবে? এটিপি বা শক্তির দরকার হবে, শক্তি দরকার। তাহলে তারপরের টপিক দেখো, এটিপি তো আমাদের দরকার হলো, শক্তি তো আমাদের নিলাম, তারপরে আমাদের কিছু এনজাইম দরকার হবে। এই যে রেপ্লিকেশন, এটা কিন্তু অনেক
গুরুত্বপূর্ণ এবং এটা অনেক জটিল একটা প্রক্রিয়া। সহজে বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে চেষ্টা করছি। দেখো আরেকটা কি লাগছে, আমাদের এনজাইম লাগছে। দেখো বিভিন্ন এনজাইমের বিভিন্ন কাজ। কিছু কিছু এনজাইম আছে যেগুলো মনে করো কোনো কিছুকে ছাড়াতে সহযোগিতা করবে, কাউকে জোড়া লাগাতে সহযোগিতা করবে, কাউকে মনে করো ভুল হয়েছে সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবে। চলো আমরা আস্তে আস্তে এই এনজাইমগুলোর সাথে কি হই, পরিচিত হই, ঠিক আছে? তাহলে শুরুতেই কয়েকটা এনজাইমের তোমাদের নাম বলছি। দেখো হেলিকেস, প্রথম এনজাইম কি, হেলিকেস। এরা কি করে, এরা মূলত প্যাচ খুলতে সহযোগিতা করে। কি করে, প্যাচ খুলতে সহযোগিতা করে, প্যাচ খুলতে সহযোগিতা করে। আরেকটা আছে সেটাকে আমরা কি বলি, হেলিকেসের পরে বলি লাইকেস। দেখো লাইগেস, লাইগেস কি করবে, জোড়া লাগাতে সহযোগিতা করবে, জোড়া লাগাতে সহযোগিতা করবে। তাহলে হেলিকেস করে কি, প্যাচ খুলতে, এবং লাইগেস করে কি, জোড়া লাগাতে। তারপরে দেখো আরো এনজাইমের মধ্যে আছে টপোআইসোমারেস, টপোআইসোমারেস। এখন টপোআইসোমারেসের কাজ কি, দেখা যায় যখন আমরা প্যাচ খুলে দিলাম তখন তারা আবার পুনরায় যুক্ত হতে চায়। এই যে তারা যত পুনরায় যুক্ত হতে না পারে সেজন্য মূলত টপোআইসোমারেস কাজ করে। তাহলে কি, পুনরায় বন্ধন না করতে সহযোগিতা করে, ঠিক আছে? পুনরায় যাতে বন্ধন না করে সেই ক্ষেত্রে সহযোগিতা করে। আরো আছে এসএসবি, অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ড কি বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে? চলো আমরা আস্তে আস্তে আমরা রেপ্লিকেশনের ভিতরে যাই। তাহলে প্রথমে কি, কাঁচামাল দরকার। তাহলে কাঁচামালগুলো কি কি, সাস, নিউক্লিওটাইড, সাথে কি এটিপি বা শক্তির দরকার, এনজাইম, হেলিকেস, লাইকেস এবং কি টপোআইসোমারেস, ঠিক আছে? দেখো তারপরে আমাদের কি দরকার, এখন আমরা মূল রেপ্লিকেশনে চলে যাব। মনে করো তোমার এখন ইট, সিমেন্ট, বালি সবকিছু তোমার নেওয়া শেষ। ইট, সিমেন্ট, বালি কি তোমার সবকিছু নেওয়া শেষ। আমরা এখন কিসে যাব, মূল আলোচনায় চলে যাব, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি একটা তোমাদের দেখো মডেল দেওয়ার চেষ্টা করছি। তোমরা বই খুললে কিন্তু এরকম ডিএনএ মডেল দেখতে পাও, ঠিক আছে? আরো একটা জিনিস দেখো, দেখো এখানে টি এর সাথে এ, এ এর সাথে টি, সি এর সাথে জি, কিংবা জি এর সাথে সি যুক্ত হয়েছে। আমরা তো এটা জানি, তাই না? পিউরিনের সাথে একটা পাইরিমিডিন বন্ড যুক্ত হয়, অর্থাৎ দেখো এ এর সাথে কি হয়, টি, এরা কি প্রত্যেকটা নাইট্রোজেন ক্ষারক, মাঝে কি নাইট্রোজেন বন্ধন যুক্ত হয়। সি এর সাথে কি যুক্ত হয়, জি যুক্ত হয়, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কিন্তু একটা আরেকটা অল্টারনেটিভ। তাহলে আমরা কি বলতে পারি, এ এর সাথে টি, সি এর সাথে জি যুক্ত হয়। তাহলে আমরা এখন কি, আমাদের প্রধান কাজ যে আমরা রেপ্লিকেশনে যাব, ঠিক আছে? দেখো এখানে রেপ্লিকেশনের প্রথম শুরুতেই একটা জিনিস খেয়াল করো, এখানে একটা এনজাইম এখানে সংযুক্ত হবে। এখন এনজাইমটা কি, দেখো এখানে একটা এনজাইম সংযুক্ত হয়ে যাবে। এই যে এনজাইম সংযুক্ত হলো, এই এনজাইমের নাম হচ্ছে আমাদের হেলিকেস। একটু আগে তোমাদেরকে কিন্তু আমি তোমাদেরকে দেখালাম, দেখো হেলিকেস। দেখো হেলিকেসের ক্ষেত্রে এরা কি কাজ করে, সবগুলোতে এরকম থাকে, তাই না? দেখো এরকম ভাবে পরস্পরের সাথে একটা আরেকটার সাথে বন্ধন গঠনে সহযোগিতা করে। এখন হেলিকেসের কাজ কি, হেলিকেস মনে করো এখানে যুক্ত হয়ে এদিকে গিয়ে ভাগ করে দেয়। তাহলে এখানে কি হলো, হেলিকেস এনজাইম যুক্ত হয়ে তাদেরকে দুই দিকে সরে যেতে সহযোগিতা করলো। তাহলে আমাদের প্যাচ কিন্তু খুলে গেল। কিসের প্রভাবে, এই যে হেলিকেসের প্রভাবে প্যাচ খুলে গেল। এখন আমি তোমাদেরকে কি বললাম, এটা কিন্তু প্যাচ খুলে গেছে। এখন প্যাচ যেহেতু খুলে গেছে, এটা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কি হিসেবে ব্যবহার করবে, সাস হিসেবে আমরা এটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। দেখো এখন আমাদের আরেকটা জিনিস তোমাদেরকে বোঝানোর দরকার, সেটা হচ্ছে 3' প্রান্ত, 5' প্রান্ত, একটা 5' একটা 3'। তাহলে এগুলো আসলে কি, এগুলো দেখো এগুলো আসলে কেমন ভাবে আসে, দেখো মনেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এভাবে দেখো কয়েকটা ফসফেট পরস্পরের সাথে যুক্ত হয়ে মূলত এপাশে হচ্ছে মনে করো 1 2 3 4 এন্ড এটা 5, এখান থেকে একটা যুক্ত বাইর হলো। তারপরে দেখো একটা ফসফেটের সাথে যুক্ত হলো, তারপর পুনরায় ফসফেট, ওকে দেখো 1 2 3, তারপর হচ্ছে 4, এখানে হচ্ছে 5, 3' থেকে। তাহলে তুমি এখানে দেখো দুইটা প্রান্ত পাইলে, এক হচ্ছে 5 প্রান্ত আর একটা হচ্ছে এখানে যে 3 প্রান্ত। দেখো 5 প্রান্ত কি এখানে মুক্ত, এটাকে আমরা 5' প্রান্ত বলি, প্লাস এখানে দেখো 3' মুক্ত প্রান্ত। এই যে এখানে কি করতে পারে, বন্ধন করতে পারে। তাহলে একে আমরা কি ড্যাশ প্রান্ত বলি, 3' প্রান্ত বলি। তাহলে এইভাবে কিন্তু 5' 3' প্রান্ত কি হয়, তৈরি হয়। তাহলে দেখো এখন কিন্তু হেলিকেস, দেখো আমরা মূল আলোচনায় যাই। রেপ্লিকেশন, রেপ্লিকেশন প্রথম ধাপ কি, প্রথম ধাপ দেখো 3টা ধাপ, এটা কয়টা ধাপ, 3টা ধাপ, 3টা ধাপ। তাহলে প্রথম ধাপ কি,
সূচনার ধাপ। প্রথম ধাপকে আমরা কি নাম দিই? সূচনা। তারপর কি বলি? সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ। আর 3 নম্বরকে আমরা বলি হচ্ছে সমাপ্তি বা শেষ হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখন সূচনা নিয়ে আলোচনা করব। এই যে সূচনা, তাহলে এই যে হেলিকেজ এনজাইম এখানে যুক্ত হয়ে এটাকে বন্ধন কি করো? প্যাচ খুলে দিল। ফার্স্ট কাজ কি করলো? দেখো, প্যাচ খুলে দিল, প্যাচ খুললো। এখন প্যাচ খুললো, এরা কিন্তু কি হতে পারে? পরস্পরের সাথে আবার বন্ধনে কিন্তু আবদ্ধ হতে পারে। এই যে হেলিকেজ কিন্তু সব জায়গায় যুক্ত হবে না, যেখানে বেস সিকোয়েন্স থাকবে সেখানেই মূলত এরা কি হবে? যুক্ত হবে। দেখো, এরা এই যে এখানে যুক্ত হয়েছে না, তাহলে এই জায়গাটার একটা নাম আছে, এটাকে আমরা কি বলি? দেখো, এটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন অরি, রেপ্লিকেশন অরিজিন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সংক্ষেপে অরি বলি। কি বলি? অরি। তাহলে যে বিন্দুতে এরা হেলিকেজ যুক্ত হলো এটাকে আমরা কি নামকরণ করছি? অরি নামকরণ করছি। ঠিক আছে, তাহলে অরি যেহেতু এই জায়গাটাকে আমরা বলছি, এখানে হেলিকেজ কি হলো? যুক্ত হলো, প্যাচ খুলে দিল। এরা পুনরায় কি করবে? আবার ধর্ম তো এদের আকর্ষণ করবে, পরস্পরের সাথে কি হবে? যুক্ত হবে। তাহলে এরা কিন্তু পরবর্তীটা যুক্ত যাতে না হয় সেজন্য একটা এনজাইম চলে আসবে। সেই এনজাইমের নাম কি? দেখো, এনজাইম আসবে কি? টফো আইসোমারেজ। টফো আইসোমারেজ। এখন টফো আইসোমারেজের কাজ কি? ওরা কিন্তু প্যাচ যাতে না বন্ধন করে সেজন্য কাজ করে। তাহলে প্যাচ যাতে আর বন্ধন না করে, আর বন্ধন না করে, এজন্য কি করে? তারা এসে কাজ করে। দেখো, তাও কিন্তু এদের কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক অনুরূপ ভাবে কিন্তু ডিএনএ যে ফরম্যাটটা আছে, এরা তাও কিন্তু বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা পোষণ করে। যেহেতু এরা পরিপূরক, একটি আরেকটির কি? পরিপূরক। সেই হিসেবে আমি তোমাদেরকে বলি যে এখানে আরো একটা এনজাইম আসে, সেটার নাম হচ্ছে এসএসবিপি। এর ফুল মিনিং কি? দেখো, সিঙ্গেল স্ট্যান্ডিং বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, বাইন্ডিং প্রোটিন। তাহলে এই যে সিঙ্গেল স্ট্যান্ডিং বাইন্ডিং প্রোটিন, এরা কি করে? এদেরকে মনে করো জোড়ায় জোড়ায় আবদ্ধ করে দেয়। এর যখন জোড়ায় জোড়ায় আবদ্ধ করে দেয় তখন কিন্তু এরা আর বন্ধনে আবদ্ধ হতে পারে না। হেলিকেজ প্যাচ খুলে দিল, সিঙ্গেল স্ট্যান্ডিং প্রোটিন এখানে এসে যুক্ত হয়ে গেল। সিঙ্গেল স্ট্যান্ডিং প্রোটিন প্লাস টপো আইসোমারেজ এনজাইমে কিন্তু কাজ করতেছে। তাহলে এর পরে আমাদের আসলে কাজ কি? দেখো, এর পরের কাজ হচ্ছে সূচনার ধাপ শেষ, এখন আমাদের দরকার কি? সূত্র বর্ধিতকরণ। ঠিক আছে, এখন আসলে আমরা সূত্র বর্ধিতকরণ কিভাবে হয় সেখানে যাই। ঠিক আছে, ওকে। দেখো, আমরা এখন 2 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। সবগুলো মুছে দিলাম যেহেতু এটা একটু বড় আলোচনা। দেখো, এখন আমরা শিখবো হচ্ছে সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ। দেখো, সূত্র বর্ধিতকরণের ক্ষেত্রে প্রথমে এখানে তো আমরা এগুলো পালাম। দেখো, এগুলা কিন্তু আমাদের সব কি? বাইন্ডিং প্রোটিন। এখন এখানে আমি যদি 5 ড্যাশ দিই, আর এটাকে আমরা কি ড্যাশ দিব? 3 ড্যাশ। ঠিক আছে, আরেকটা দেখো, এখান থেকে আমি যদি 3 ড্যাশ দিই, এটা হচ্ছে 5 ড্যাশ। ক্লিয়ার? দেখো, এখানে যে সূত্র বর্ধিতকরণের ক্ষেত্রে প্রথমে কি হয়? এখানে একটা এনজাইমের দরকার হয় যার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ কি? 3। ডিএনএ পলিমারেজ কি? 3। এখন দেখো, এখানে তোমাদের কয়েকটা তথ্য বলতে দেখো, এটা হচ্ছে ওয়াই প্রতীকের মতন। এই যে এটা ভেঙে গেছে না, দেখো অনেকটা ইংরেজি ওয়াই অক্ষরের মতন, তাকে আমরা বলি ফক বা কাঁটা চামচ। ঠিক আছে, কাঁটা চামচের মতো এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা এগুলো নামকরণ করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা জিনিস, যেটা হচ্ছে ওয়াইয়ের মতো না হয়ে এটা যদি অন্য কিছুর মতো হতো। ঠিক আছে, দেখো, ওয়াই কিন্তু ফক বা কাঁটা চামচের মতো হয়েছে। আর এই যে রেপ্লিকেশন এক জায়গায় শুরু হয় না, একটা ডিএনএ বেশ কয়েক জায়গায় শুরু হয়। এই যে এই জায়গাগুলো দেখছো, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না, এই জায়গাগুলোকে আলাদা আলাদা ভাবে আমরা বলি হচ্ছে বারবেল। কি বলি? বাবেল। ঠিক আছে, এটাকে আমরা কি নাম করছি? বাবেল বা রেপ্লিকেশন বারবেল। এখন দেখো, একটু সূত্র জানলে এখানে আমরা কি এনজাইম এসে সংযুক্ত হলো পরস্পরের সাথে? দেখো, ডিএনএ পলিমারেজ 3। এ এমন একটা গাধা বলতে পারো যে এ নিজে নিজে কি করতে পারে না? কাজ করতে পারে না।
এখন এর কাজ কি? এর কাজ হচ্ছে, দেখো এখানে তো হেলিকাস ছিল, এর কাজ হচ্ছে এখানে মূলত আরেকটা সূত্র নিয়ে আসা বা পরিপূরক বা অল্টারনেটিভ সূত্র। এরা প্রত্যেকে কিন্তু কি হিসেবে কাজ করবে? সাস হিসেবে কাজ করবে। এরা কিন্তু কি হিসেবে কাজ করছে? সাস হিসেবে কাজ করতেছে। এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে হচ্ছে 5' থেকে 3' প্রান্তে মূলত পরিপূরক স্ট্যান্ড তৈরির কার্যক্রম কি হয়? শুরু হয়, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যেহেতু 5' 3' আছে, এখানে তারা আবার কি 5' 3' থেকে তৈরি হতে পারবে না। এখন দেখো ডিএনএ পলিমারেজ একা একা কাজ করতে পারে না, এর জন্য একটা আরএনএ পলিমারেজের দরকার হয়। আরএনএ প্রাইমেজ এনজাইম। এই আরএনএ প্রাইমেজ এনজাইম মনে করো এই প্রাইমেজ এনজাইম কি কাজ করে? আরএনএ প্রাইমার তৈরি করে। আরএনএ প্রাইমার তৈরি করে অর্থাৎ দেখো ধরো দুই বন্ধু, একজন হচ্ছে চালাক আর একজন হচ্ছে কি কিছুই বোঝে না। এখন চালাকটা কি করছে? কারোর সাথে একে পরিচয় করে দেওয়ার দায়িত্ব পালন করছে, ঠিক আছে? তাহলে এই যে আরএনএ প্রাইমার তৈরি হলো, এটাকে হচ্ছে কয়েকটা নিউক্লিওটাইডের সমষ্টি। এরা মূলত এখানে মনে করো একটা নিউক্লিওটাইড তৈরি করে দিল, নিউক্লিওটাইড তৈরি করে দিল। এটা মনে করো 5' থেকে 3' একদিকে অগ্রসর হচ্ছে। এখন এই যে জায়গাটা আছে, এটা কি বললাম? আরএনএ প্রাইমার। দেখো আমি বলে দিচ্ছি আরএনএ প্রাইমার এটা। এখন এখানে এসে ডিএনএ পলিমারেজ যুক্ত হয়ে যাবে। এই জায়গাটায় কি এসে যুক্ত হলো? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 3। তাহলে ডিএনএ পলিমারেজ 3 এখানে এসে যুক্ত হয়ে গেল। এখন ওর কাজ কি? এ এর সাথে টি, টি এর সাথে এ, সি এর সাথে জি, জি এর সাথে সি, এটাকে কি করবে? যুক্ত করে দিবে। ও কিন্তু ভালোভাবেই চলে যাচ্ছে, দেখো ও কিন্তু ভালোভাবেই চলে গেল। তাহলে এই যে 5' থেকে 3' প্রান্তের দিকে গমন করতেছে, 5' থেকে 3' প্রান্তে, দেখো আগেই বলছিলাম পরিপূরক হয় কোন দিক থেকে? 5' থেকে 3'। এরা দেখো সেই 5' থেকে 3' হচ্ছে, দেখো কোনো কিছু তার ধরো স্রোত এদিকে যাচ্ছে, স্রোতের দিকেই যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি কি? লিডিং। কি বলি? লিডিং সূত্র। দেখো এটাকে আমরা কি বললাম? লিডিং সূত্র। এখন দেখো আরো কিন্তু একটা শ্বাস আছে, আরো কি আছে? একটা শ্বাস আছে। এখন এই শ্বাস কি করবে? দেখো এখানে আরেকটা, এরা কিন্তু 5' থেকে 3' আছে, দেখো 5' থেকে 3' আছে, 5' থেকে 3'। তাহলে কি উল্টা হয়ে যাচ্ছে না? এখন তো আর 5' থেকে 3' হতে পারছে না, তাহলে একটা উল্টা দিক থেকে শুরু করতে হবে। তার মানে এদিক থেকে ওকে শুরু করতে হবে। এই যে বিপরীত দিক থেকে এরা শুরু করলো, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, যে হচ্ছে এরা একবারে কিন্তু অনেকগুলো তৈরি করতে পারে। দেখো এই যে আরএনএ প্রাইমারেজ যুক্ত হলো, এখানে দেখেন, দেখো আরএনএ প্রাইমারেজ ধরো একটু জায়গাটা দিয়ে দিল, তারপর আরেকটু ডিএনএ পলিমারেজ কাজ করলো, আবার মনে করো একটা ফাঁকা জায়গা হয়ে এখান থেকে আবার শুরু হলো। অর্থাৎ এরা উল্টা দিকে, মনে করো কোনো গাড়ি সোজা যাইতেছে, সোজা গেলে কিন্তু দ্রুত যাইতে পারে, বাট কোনো গাড়ি যদি উল্টা আসে, ধরো উল্টা আসতেছে, তখন কি করবে? একটু আসবে, থেমে যাবে, আবার শুরু করে আবার একটু পিছনে যাবে, আবার থেমে যাবে। এই যে একের পর এক থেমে থেমে যাচ্ছে, এটার ক্ষেত্রে কি হয়? যদি এটাকে আমি একটু আর একটু বড় করি, দেখো এক্ষেত্রে আমি কি দেখবো? খণ্ড খণ্ড অংশ দেখতে পাবো। কি পাবো? খণ্ড খণ্ড অংশ দেখতে পাবো। কিছু অংশ, খণ্ড খণ্ড অংশ আমি কি করতে পারবো? দেখতে পাবো। যেগুলোর কিছু অংশ, এই যে এগুলোর মতো ডিএনএ পলিমারেজ কাজ করছে, এগুলো কি কাজ করছে? ডিএনএ পলিমারেজ। আর এই যে লালগুলো আছে, এইগুলো কাজ করতেছে কি? এগুলো প্রাইমারেজ, যেহেতু প্রাইমারেজ সূচনা করছে আরএনএ প্রাইমারেজ। এখন দেখো এখানে কি ঘটনা ঘটতেছে? দুই দিকে তো যেহেতু দুইটা চলে গেল, এখন এই যে খণ্ড খণ্ডগুলোকে আমাদেরকে কি করতে হবে? যুক্ত করতে হবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আর কোনো সমস্যা নাই। আর এটা যে উল্টা দিক থেকে আসতেছে, অর্থাৎ 5' থেকে 3' প্রান্তের দিকে আসতেছে উল্টা দিকে, কি আছে? এটা উল্টা দিকে আসতেছে, এটা সোজা দিকে আসতেছে। ওটা যেহেতু উল্টা দিকে আসতেছে, ওটার আমরা নাম দিয়েছি ল্যাগিং সূত্র। ওটাকে আমরা কি বলি? ল্যাগিং সূত্র। তাহলে যেহেতু এই ছোট ছোট খণ্ড যেগুলো দেখতে পাচ্ছ না, এদেরকে আলাদাভাবে আমরা বলি হচ্ছে অকাজাকি খণ্ড। কি বলি? অকাজাকি খণ্ড। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা কি হলো? অকাজাকি কি খণ্ড, ঠিক আছে? তারপরে দেখো আমরা কিন্তু সূত্র বর্ধিতকরণ করে ফেললাম। কি করলাম? সূত্র বর্ধিতকরণ করে ফেললাম। এখন দেখো আমাদের কাজ কি?
এখন আমাদের কাজ হচ্ছে সূত্র গঠিতকরণ করার পরে এখানে যে দেখো আরএনএ আছে, এই যে আরএনএ প্রাইমারেজ অল্প অল্প করে যে লাল অংশ যুক্ত হয়ে আছে, ওইটাই তো মূলত সূচনা করে দিয়েছিল ডিএনএ পলিমারেজ যেহেতু যেটা কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে ও কি করলো দেখো, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ আর 3 তো কাজ করতেছে কি, 3 এ এর সাথে টি, টি এর সাথে এ যুক্ত করছে। আর হচ্ছে আমাদের যে ডিএনএ পলিমারেজ, দেখো ডিএনএ পলিমারেজ 1 যেটা আছে এর এ কাজ করছে কি, এ কাজ করছে মূলত আরএনএ প্রাইমারকে ডিএনএ তে কনভার্ট করছে, ঠিক আছে। আরএনএ কে কি করছে, ডিএনএ তে কনভার্ট করে দিল। তারপরে দেখো শেষে আমাদের কোন ধাপটা ছিল, সমাপ্তিকরণ ধাপ। কি ধাপ, সমাপ্তিকরণ। দেখো এই যে সমাপ্তিকরণ ধাপের ক্ষেত্রে দেখা যায় যে খণ্ডগুলো তো জোড়া লেগে গেল, তারপর আমরা শেষ করব। দেখো শেষ ধাপ কি, 3 নম্বরে হচ্ছে সমাপ্তিকরণ ধাপ। দেখো সমাপ্তিকরণে কি হয়, এই যে আমরা বললাম বিভিন্ন জায়গায় এই যে রেপ্লিকেশন গুলো শুরু হয়, এই যে রেপ্লিকেশন গুলো একসময় কি হয়, পরস্পরের সাথে মিলে যায়, পরস্পরের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তখন এটাকে আলাদা আলাদা ভাবে এই যে দুইটা স্ট্যান্ডে কনভার্ট হয়ে যায়। দেখো এখানে একটা তৈরি হচ্ছিল, এখানে একটা তৈরি হচ্ছিল। ধরো আমি যদি এখানে করি, দেখো এরকম হচ্ছিল মনে করো। তারপর এই দুইটা পরস্পরের সাথে এখানে কি হয়ে গেল, মিলে গেল। দেখো এই যে দুইটা মিলে গেল, কি হলো, আমাদের যে রেপ্লিকেশন কার্যক্রম এটা কিন্তু শেষ হয়ে গেল। এখন দেখা যায় যে কিছু ভুল হয়, প্রত্যেক মানুষের কাছে কি হয়, ভুল হয়। দেখো 1000 জিনের মধ্যে, দেখো 1000 জিনের মধ্যে 1000 জিনের ভিতর একটা জিন গঠন করতে ওদের কি হয়, ভুল হয়ে যায়। এখন কি করবে এরা, 1000 জিনের ভিতর তো একটা জিন তারা নষ্ট করে ফেলতেছে, মানে ভুল হইতেছে। তাহলে এটাকে আমরা বলি কি, মিসম্যাচ হলে কিন্তু আমাদের দেহে চর্মরোগ হইতে পারে, ঠিক আছে। সাথে সাথে আরো রোগ হইতে পারে, যেমন দেখো কোলন ক্যান্সার হতে পারে। তাহলে এটাকে কি করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটাকে প্রতিরোধ করে হচ্ছে মূলত আমাদের দেখো ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, কত 1, 2, আর কিছু আছে প্রোটিন। এই তিনটা পরস্পরের সাথে মিলিত হয়ে রিপেয়ার কমপ্লেক্স গঠন করে। এই যে রিপেয়ার কমপ্লেক্স গঠন করলো, এই রিপেয়ার কমপ্লেক্সের কাজ হচ্ছে যে ভুল হয়ে গেছে এগুলোকে কি করবে, প্রুফ রিডিং করবে। কি করবে, প্রুফ রিডিং। এই যে প্রুফ রিডিং করার ফলে মূলত প্রত্যেকটা সুনির্দিষ্টভাবে এই যে কাজ এটা করে ফেললো, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু সুন্দরভাবে এটা কি করতে পারছো, অনুধাবন করতে পারছো। তাহলে আর কি আছে, রিপেয়ার প্রোটিন তৈরি হয়ে গেল। ওই যে যেখানে যেখানে ভুল হয়েছে সেইগুলোকে ও কি করে দিবে, সংশোধন করে দিবে। এইটাই ছিল মূলত ডিএনএ রেপ্লিকেশন। এখান থেকে আমরা আলটিমেট কি পেলাম, দেখো এখান থেকে আমরা পেলাম যে এই দেখো এখান থেকে একটা পেলাম, এখান থেকে কি পেলাম, আরেকটা ডিএনএ পেয়ে গেলাম। দেখো এই যে দুই সাইডে দুইটা পেয়ে গেলাম। তাহলে একটা থেকে দুইটা ডিএনএ কি হয়ে গেল, রেপ্লিকেশন হয়ে গেল। যার একটা ছিল পুরাতন আর একটা হয়ে গেল কি নতুন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের ডিএনএ রেপ্লিকেশন ছিল। আর এটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা পরীক্ষায় কিভাবে সিকিউ আকারে লিখতে পারি, চলো আমরা একটু লিখি। দেখো সিকিউর ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, সিকিউর ক্ষেত্রে দেখো তোমরা চিত্রটা দিবা, তারপরে হচ্ছে এক দেখো কিভাবে বর্ণনা লিখবা রেপ্লিকেশনের ফর সিকিউ। তাহলে সিকিউর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে ডিএনএ সূত্রের ডাবল স্ট্যান্ডকে সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট করতে হবে, সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত করতে হবে। তারপরে 2 নম্বর যে ধাপ, ঠিক আছে, 2 নম্বর ধাপে কি, এখানে সহযোগিতা করছে কি, হেলিকেজ এনজাইম। তাহলে তুমি একটু সাজায় লিখতে পারো যে হেলিকেজ এনজাইমের সহযোগিতায় আমরা ডাবল স্ট্যান্ডকে সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট করব, প্লাস
টপোআইসোমারেজ ও এসএসবিপি এনজাইমের সাহায্যে তারা পুনরায় প্যাচ তৈরি করতে পারে না, ঠিক আছে। এটা ছিল আমাদের সূচনা। তারপরে 3 নম্বর ধাপে কি হবে? 3 নম্বর ধাপে দেখো 5' প্রান্ত থেকে 3' প্রান্তে ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে সামনের দিকে সূত্রের পরিপূরক বৃদ্ধি পাবে যাহাতে কে সহযোগিতা করছে? আরএনএ প্রাইমারেজ এনজাইম আরএনএ প্রাইমার তৈরি করে দেয়। আরএনএ প্রাইমার কি করে? তৈরি করে দেয়, ঠিক আছে। তারপর এখন কি কাজ হলো? তারপরে কি কাজ হয়েছিল দেখো, খন্ডগুলোকে অকাজাকি খন্ড বলে, এবং এদেরকে লাইগেজ এনজাইম কি করে? একত্রিত করে। তারপরে আমরা কি হলো, কিছু মিসম্যাচ থাকতে পারে, ভুল হয়ে যেতে পারে, তাই না? সেগুলোকে ডিএনএ পলিমারেজ 1 এটা কি করে? ডিএনএ কে দেখো, আরএনএ প্রাইমারকে ডিএনএ তে কনভার্ট করে, ডিএনএ তে পরিণত করে। তারপরে কি করে? প্রুফ রিডিং। এখন প্রুফ রিডিং এ কারা সহযোগিতা করে? প্রুফ রিডিং এ সহযোগিতা করে 3টা কমপ্লেক্স। একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং প্রোটিন। এরা কি করে? রিপেয়ার কমপ্লেক্স হিসেবে সেখানে কি করে? নতুন কোনো মিসম্যাচ থাকলে সেটাকে পরিবর্তন করে দেয় এবং কি হয়ে যায়? শেষে আলটিমেট ইন্ড চলে আসে। ইন্ড হয়ে গেলে একটা ডিএনএ থেকে আমরা নতুন আরেকটা ডিএনএ তৈরি হয়ে যায়, যেখানে কি হয়? একটা পুরাতন একটা নতুন থাকে। তাহলে আজকে ক্লাসে তোমরা বুঝতে পারলে, এবং পরবর্তী পার্টগুলোতে আমরা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার, ঠিক আছে। আসসালামু আলাইকুম।